মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। মৃতদেহ কেন একা ছেড়ে যেতে নেই। গত এপিসোডে আপনাদের শুনিয়েছিলাম তার প্রথম পর্ব, অর্থাৎ দুটি গল্পের মধ্যে একটি গল্প, আর কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে ফিরবো আপনাদের কাছে। তাই আজকে আপনাদের শোনাবো সেই দ্বিতীয় গল্পটি। তাহলে চলুন আসল গল্পে আসা যাক। পেপারে বিজ্ঞাপন বেরোয় ছেলে বিদেশে থাকার জন্য, তার বাবাকে দেখাশোনা করার জন্য কোনো সহৃদয় ব্যক্তি চাই, বাড়িতে থাকার জন্য কোনো ভাড়া দিতে হবে না, এবং তার বাবার অর্থাৎ সনাতন বাবুর সমস্ত খরচ তার ছেলে বিদেশ থেকেই পাঠিয়ে দেবে। এই বিজ্ঞাপন দেখার পর রণজয় ওনাদের সঙ্গে যোগাযোগ করে। খুব সামান্য টাকার একটা প্রাইভেট কোম্পানিতে রণজয় চাকরি করত। সংসার চালিয়ে বাড়ি ভাড়া দেওয়ার মতন ক্ষমতা তার ছিল না, তাই সে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো ও মাকে নিয়ে গিয়ে উঠল সেই বাড়িতে। বৃদ্ধ সনাতনবাবুর বয়স প্রায় ৮০। কিছুদিন খুব ভালোভাবেই যাচ্ছিল তাদের। বৃদ্ধ সনাতনবাবু সেই বাড়ির দোতলার উপরের রুমে একাই থাকতো, আর রণজয় ও তার মা থাকতো নিচতলায়। সারাদিন ওনাকে খাওয়া দাওয়া, মেডিসিন দেওয়া সব কিছুই রণজয়ের মাই করতেন। ইতিমধ্যে সনাতনবাবুর শরীরটা ভালো যাচ্ছিল না, আর তার মধ্যে রণজয়কে যেতে হয়েছিল অফিসের কাজে বাইরে। আর সেই দিনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। রাতে যখন রণজয়ের মা সনাতনবাবুকে খাবার দিতে গেলেন, তখন দেখলেন যে সনাতনবাবু কেমন যেন একটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওনার অবস্থা দেখে ঠিক ভালো লাগছে না। তিনি ওনাকে খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু সেদিন আর সেরকম কিছু খেলেন না। তাই উনি সমস্ত মেডিসিন দিয়ে ঘরের লাইটটা অফ করে নিচে চলে আসেন। আর তার ঠিক পরেই নাকি সনাতনবাবু মারা যান ডাক্তারের রিপোর্ট অনুযায়ী। সারা রাত সেই দেহ সেই ঘরে একা পড়ে থাকে। সকালবেলায় রণজিৎ যখন বাড়ি আসে, মার সব কথা তাকে খুলে বলে। রণজিৎ ছুটতে উপরে যায়, গিয়ে দেখেন সনাতনবাবু আর নেই। রণজয় সনাতনবাবুকে ঠাকুরদা বলে ডাকতেন। রণজয় যখন ছুটে উপরে যায় এবং দরজা খুলে সে অবাক হয়ে যায়। সে দেখে সনাতনবাবুর মুখটা হাঁ হয়ে আছে, তার চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, যেন খুব যন্ত্রণাতেই তার প্রাণটা গেছে। সে সনাতনবাবুর চোখ দুটিকে হাত দিয়ে বন্ধ করে দেয় এবং মুখের ভেতরে সে লক্ষ্য করে কীরকম কালো কালো চাপচাপ নোংরা। রণজয় মনে মনে ভাবে, হয়তো সারা রাত্রি মৃতদেহটা একা পড়েছিল, তাই হয়তো কোনো বিড়াল বা ইঁদুরও হয়তো সেখানে নোংরা কোনো কাজ করেছে। তাই সে একটা সাদা কাপড় দিয়ে দেহটা ঢেকে নিচেই আসেন এবং বিদেশে থাকা তার ছেলেকে ফোন করেন। পাড়া প্রতিবেশীদেরও খবর দেন, কিন্তু যাই হোক, সবার তো আসতে একটু সময় লাগে। রণজয় আবার ওপরে যায়। ওপরে গিয়ে দেখে সে ঢেকে আসা সাদা কাপড়টি তখন আর সনাতনবাবুর গায়ের ওপরে নেই, সেটা মাটিতে পড়ে আছে, এবং সেই বন্ধ চোখ দুটো আবার যেন ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে এবং বড় বড় করে তাকাচ্ছে, এবং তার মুখটা বেঁকে গেছে। দেখে মনে হচ্ছে তিনি যেন একটা কোনো ভয়ঙ্কর হাসি দেওয়ার জন্য চেষ্টা করছেন। রণজয়ের হাত কাঁপতে শুরু করলো, কিন্তু ওই যে মুখের ভেতরে নোংরাটা, যতই হোক সে তো তাকে ঠাকুরদা বলে ডেকেছিল। একটা কাপড় নিয়ে সে সনাতনবাবুর মুখের ভেতরটা, অর্থাৎ ঠাকুরদার মুখের ভেতরটা মুছিয়ে দিতে গেল। কিন্তু যেমনই সে হাতটা বাড়ালো, মৃতদেহের চোখের পাতা দুটো হুট করে আবার খুলে গেল। চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা, কোনো কালো অংশই নেই। সেই মরা চোখ দুটো সরাসরি যেন রণজয়ের দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে কিছু একটা বলতে চাইছিল। রণজয় ভয়ে পিছাতে গিয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই
খাটের ওপর থেকে একটা অদ্ভুত হাড় মর্মর করার শব্দ ভেসে আসে। সে দেখে মৃতদেহটি সোজা হয়ে বসছে না, বরং উল্টো হয়ে তার 4 হাত পায়ে ভর দিয়ে মাকড়সার মতন খাট থেকে নামার চেষ্টা করছে। লোকপুরাণে বলা হয়, মৃতদেহ একা থাকলে বাতাসে ভেসে বেড়ানো পিচাস বা ডাকিনী সেই শূন্য মাংসপিণ্ড দখল করে নেয়। সনাতনবাবুর শরীরে এখন অন্য কেউ বাসা করেছে। মৃতদেহটি অদ্ভুতভাবে ঘাটটা 360 ডিগ্রি ঘুরিয়ে রণজয়ের দিকে তাকালো। তার মুখ থেকে মানুষের গলার আওয়াজ বেরোচ্ছিল না, বরং কোনো ক্ষুধার্ত পশুর মতন গোঙানি আসছিল। পৈশাচিক হাসির সাথে গোঙানি। সে ফিসফিস করে রণজয়ের মৃত ঠাকুরদার গলাতেই বলে উঠল, আমাকে একা রেখে কোথায় গেছিলি রণ? লাশটি অতি প্রাকৃতিক গতিতে মেঝেতে হামাগুড়ি দিয়ে রণজয়ের দিকে এগিয়ে আসছে। রণজয় দরজার দিকে দৌড়িয়ে যায়, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। লাশটি রণজয়ের ঘাড়ে তার ঠান্ডা হাতটা দেয়। শক্ত কালো হয়ে যাওয়া হাতটা চেপে ধরে। রণজয়ের শ্বাস আটকে আসছে। লাশের মুখ থেকে বেরোচ্ছে পচা গন্ধ। সেই পচা গন্ধ রণজয়ের নাকের ভেতর প্রবেশ করছে। রণজয় দরজায় ধাক্কা মারতে মারতে চিৎকার করতে চাইল, কিন্তু ঘর থেকে শব্দ যেন বাইরে বেরোচ্ছিলই না। সেই পিশাচরূপী লাশ রণজয়কে কামড়ে ছিঁড়ে খাবার জন্য মুখটা হাঁ করল। ঠিক তখনই রণজয়ের মা নিচ থেকে চিন্তা করছিল, ছেলেটা অনেকক্ষণ হলো ওপরে গেছে, এখনও নামছে না কেন। কিন্তু উনি ওপরে যেতেই ঘরের দরজা দেখল পুরো টাইট করে বন্ধ করা। উনি জানালা দিয়ে দেখতেই ভয়ে আঁতকে উঠলেন। তিনি দেখলেন যে তার ছেলে রণজয় ঘরের ভেতরে পাগলের মতন আচরণ করছে এবং বাঁচার জন্য চিৎকার করছে। আর সেই সনাতনবাবুর লাশটি হামাগুড়ি দিয়ে গোটা ঘরের মেঝেতে রণজয়কে যেন তাড়া করে বেড়াচ্ছে। তার মা চিৎকার করে উঠল। তার মায়ের চিৎকারের সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে এলেন এবং তারা দেখলেন সেই লাশটি, সনাতনবাবুর সেই লাশটি বিকট চিৎকার করে মেঝেতে আছড়িয়ে পড়ল। তার শরীর থেকে একটা কি যেন ধোঁয়ার মতন জানলা দিয়ে বাইরে মিলিয়ে গেল। সকালবেলায় প্রতিবেশীরা এসে দরজা ভেঙে রণজয়কে উদ্ধার করল। রণজয় বেঁচে গেলেও তার মানসিক অবস্থা ভালো ছিল না। সে কীরকম যেন একটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এরকম একটা আচরণ করছিল। বিজ্ঞান একে হয়তো ক্যাডাভেরিক স্পাজম বা মনের ভুল বলবে, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর পর শরীর একটা, কিন্তু ফাঁকা বাড়ি। আর ফাঁকা বাড়িতে চোর বা ডাকাত তো ঢুকবেই, এটাই স্বাভাবিক। তাই ভুল করেও কখনো কোনো মৃতদেহ একা ছেড়ে যাবেন না। কে জানে, হয়তো সেই শরীরটার মধ্যেও অন্য কোনো আত্মা এসে প্রবেশ করতে পারে। এই সনাতনবাবুরই মতন ঠাকুরদার মৃতদেহ একা ছিল বলেই আজ কিন্তু রণজয়কে পৈশাচিক শক্তির মুখোমুখি হতে হয়েছিল। পরের দিন পাড়া প্রতিবেশীরা আসার পর এবং দরজা ভাঙার পর সেই অপশক্তি কিন্তু শরীর ছেড়ে চলে যায় এবং রণজয় প্রাণে বেঁচে যায়। কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ নয়। সেই পাড়া প্রতিবেশীরা ভেবেছিল বিপদ হয়তো কেটে গেছে। তারা জানতই না আসল আতঙ্ক তো কেবল শুরু হতে চলেছে। কারণ পিশাচ যখন একবার কোনো মৃতদেহের স্বাদ পেয়ে যায়, তখন সে সহজেই বাড়ি ছাড়ে না। সনাতনবাবুর চিতা জ্বলছে। রণজয় এক কোণে পাথরের মতন দাঁড়িয়ে। হঠাৎ আগুনের লেলিয়ান শিকার মধ্যে সনাতনবাবুর মুখটি আবার ফুটে উঠল এবং সে রণজয়ের দিকে তাকিয়ে হাসল। রণজয় চিৎকার করে চোখ বন্ধ করে মাথাটাকে ঝাঁকাতে শুরু করলো। সনাতনবাবুর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর পাড়া প্রতিবেশী এক অদ্ভুত শান্তি পেল। যাক, এবার অন্তত আর কোনো
সমস্যা থাকবে না। সবাই ভাবল রণজয় হয়তো আতঙ্কের ভয়ে পাগল হয়ে গেছে। কিন্তু দাহ করার ঠিক 3 দিন পর সনাতনবাবুর শ্রাদ্ধের আগের রাতে রণজয়ের মা মাঝরাতে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। রান্নাঘর থেকে কেউ যেন কিছু একটা চিবিয়ে খাচ্ছে, যেন একটা হাড় চেবানো এবং মাংস ছেঁড়ার বীভৎস শব্দ। রণজয়ের মা হাতে একটা মোমবাতি নিয়ে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাচ্ছেন। রান্নাঘরের মেঝেতে কেউ একজন উবু হয়ে বসে আছে, তার পিঠটা দরজার দিকে। মোমবাতির আলোতে দেখা গেল সেই অবয়বটি পরনে সেই সনাতনবাবু যেমন কাপড় পরতেন তেমনই একটা সেই সাদা ধুতি জড়ানো, যেটা চিতার ওপর দেওয়া হয়েছিল, যা কিছুটা পুড়েছে, কিছুটা অংশ আধপোড়া অবস্থায় আছে। রণজয়ের মা ভয়ে কাঁপতে কাঁপতে ডাকলেন, বাবা আপনি? অর্থাৎ সনাতনবাবুকে যেহেতু রণজয় ঠাকুরদা বলতেন, তাই রণজয়ের মা ওনাকে বাবা বলে ডাকতেন। সেই অবয়বটি আস্তে আস্তে ঘুরল। সেটা সনাতনবাবু কিন্তু ছিলেন না, কিন্তু তার শরীরটা সনাতনবাবুর মতোই, শুধু চামড়াটা পোড়া এবং ঝলসানো। তার চোখ দুটি যেন কোঠরে ঢোকা। সে আসলে সেই পিশাচ যে সেদিন রাতে মৃতদেহ পূর্ণ দখল নিতে পারেনি, তাই এখন সে জীবন্ত মানুষের শরীর কেড়ে নিতে ফিরে এসেছে। তারপর চিৎকার করে উঠল রণজয়ের মা সেই অদ্ভুত অবয়বটিকে দেখে। পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। রণজিৎ তার ঘর থেকে বেরিয়ে আসে মায়ের চিৎকার শুনে। সে দেখে তার মা মেঝেতে পড়ে আছেন, আর সেই পোড়া অবয়বটি মায়ের বুকের ওপর বসে তার গলা কামড়ে ধরার চেষ্টা করছেন। এদিকে রণজয়ের তো পাগল পাগল অবস্থা। ঠিক সেই সময় রণজয় কি করবে ভেবে উঠতে পারছিল না। সেই আধা মানসিক ভারসাম্যহীন রণজয় তখন হঠাৎ উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখা একটি হ্যারিকেন আগুনসহ সেই অবয়বটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। রণজয় বুঝতে পারল সেদিন রাতে মৃতদেহ একা রাখার পাপের খেসারত আজ তার পুরো পরিবারকে দিতে হচ্ছে। শাস্ত্রমতে মৃতদেহ একা রাখলে যে অপদেবতা শরীরে ঢোকে তাকে যদি সম্পূর্ণ তাড়ানো না যায়, তবে সে সেই বংশের সবাইকে একে একে গ্রাস করে। হ্যারিকেনে যেহেতু কেরোসিন ছিল আর আগুনও জ্বলছিল, সেহেতু সেটা দাও দাও করে জ্বলে ওঠে। রণজয় সঙ্গে সঙ্গে তার মাকে তুলে ধরে এবং সে দেখে যেহেতু সে আগুনটা ছুঁড়েছিল বলে সেই অবয়বটি, ভয়ঙ্কর অবয়বটি রণজয়ের মায়ের বুক থেকে উঠে সাইডে শূন্যে যেন উঠে দাঁড়ায় এবং রণজয়ের দিকে তাকিয়ে আবার সে একটা ভয়ানক গলায় বলে ওঠে, তুই আমায় মারতে পারবি না, আমি তোর রক্তে মিশে আছি। এবং ঠিক এরপরেই সেই অবয়বটি আকাশে মিলিয়ে যায়। ঘরের আলো জ্বলে ওঠে। রণজয় তার মাকে মাথায় জল দিয়ে সুস্থ করে এবং তার সে ক্লান্ত শরীরটা নিয়ে রণজয় নিজেও চোখে মুখে জল দেয় এবং সে আয়নার সামনে যায়। হঠাৎ সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। আয়নার ভেতরে থাকা রণজয়ের প্রতিবিম্ব তার সাথে যেন হাত মেলাচ্ছে না, বরং পৈশাচিক হাসছে, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। পিশাচটি বিদায় নিয়েছিল ঠিকই, কিন্তু যাওয়ার আগে সে তার নেতিবাচক শক্তির বীজ রণজয়ের শরীরের ভেতরেই ছেড়ে দিয়ে গেছে। রণজয় এখন আর সম্পূর্ণ মানুষ নয়। মাঝরাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন রণজয়ের নিজের শরীরটাই বরফের মতন ঠান্ডা হয়ে যায় এবং তার মনের ভেতরের পিশাচটা যেন জেগে ওঠে কাঁচা মাংসের খোঁজে। তাই প্রাচীন বিধি নিষেধগুলোকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। মৃতদেহ একা ছেড়ে রাখার অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা রণজয়ের পরিবার হাড়ে হাড়ে টের পেয়েছে। আমাদের আশেপাশে যদি কখনো
কারোর মৃত্যু ঘটে, তবে মনে রাখবেন চিতার আগুন নেভা পর্যন্ত সেই শরীরকে এক মুহূর্তের জন্য একা রাখা উচিত নয়, নতুবা পরবর্তী শিকার হয়তো সেই বাড়ির লোকজনদের হতে পারে। হ্যাঁ, গল্পটি শোনার পর আমাদের হয়তো কারো কারো মজা লাগতে পারে, হাসিও লাগতে পারে, কিন্তু শাস্ত্র কখনো মিথ্যে কথা বলে না। আমাদের সনাতন শাস্ত্রে যা লেখা আছে তা পুরোটাই সত্য এবং সায়েন্টিফিক। আজকে সেই আদলেই আমার এই গল্প। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যদি খারাপ লাগে আপনারা যদি আমার ভুলগুলো ধরিয়ে দেন, তাহলে আগামী দিনে আমি হয়তো আরও অনেকটা নিজেকে সংশোধন করে নিতে পারবো। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। টাটা।